যারা ক্যালসিয়ামের আশা এরকম পা খান, আমি জানি না কতটুকু তাদের আশা ফিল আপ হবে। বিশেষ করে যে নলা বা নলি কিন্তু আমরা হোটেলে খাই না, এটার ভিতরে যে চর্বিটা থাকে এই চর্বিটা কিন্তু হ্যাঁ আপনার হাড়ের জন্য ক্ষতিকর। ক্যালসিয়াম আপনি হাড় খেলে পাবেন, যে কোনো হাড় খেলে পাবেন, লাল মাংস খেলে আপনি ক্যালসিয়ামটা পাবেন। এই নলির ভিতরে যে ক্যালসিয়ামটা থাকে বলেন এটা ক্যালসিয়াম না, এটা বরঞ্চ খারাপ কোলেস্টেরল, খারাপ চর্বি। এটা খেলে আপনার রক্তে আরো খারাপ কোলেস্টেরল জমবে। তো যারা এই তথ্যটা নতুন জানলেন শেয়ার করবেন। পা খেতে পারেন কম বয়সে, যাদের হার্টের সমস্যা আছে, প্রেশার বেশি, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, তারা এই ধরনের নলি খাবেন না। নলির ভিতরেটা আসলে মূলত ক্যালসিয়াম না, মূলত চাল দিয়ে যেটা খাই ওটা হলো কোলেস্টেরল, উচ্চ মাত্রার কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল। বসেন। আমরা এসেছি আমাদের খামারে, পণ্যবাড়ির মৌ খামারে। আপনারা দেখতেছেন আমাদের পিছনে বিস্তীর্ণ অঞ্চল। টাঙ্গাইলের মধু বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটি সরিষা ফুলের মধু। আর যদিও আমাদের অনেক দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় টাঙ্গাইলে খামার করা, তারপরেও আমরা আপনাদের জন্য যে ব্যবস্থা করেছি, বিশেষ করে পণ্যবাড়ির কাস্টমার যারা, তারা যেন বাংলাদেশের সব থেকে বেস্ট কোয়ালিটির মধুটা আপনাদের হাতে পৌঁছায়। অতএব আপনারা নিশ্চিত থাকতে পারেন যে পণ্যবাড়ির কাস্টমার সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং হাই কোয়ালিটির মধু আপনারা পাচ্ছেন। আপনাদের জন্য দেখেন বিস্তীর্ণ যে অঞ্চলগুলি সরিষা ফুল গাছ অবস্থান করতেছে, এইখানে আমরা খামার স্থাপন করেছি। আমাদের আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় আমরা টার্গেট করেছি পণ্যবাড়ির কাস্টমার যেন কোনো দিক থেকে না ঠকে। এই কারণেই আমাদের কষ্ট হলেও আমরা টাঙ্গাইলে স্থাপন করেছি সবচেয়ে হাই কোয়ালিটি বেস্ট ফুল মধু যেন আমার পণ্যবাড়ির কাস্টমার পায়। আপনারা অবশ্যই জানেন হেলথ ফুল সবচেয়ে বেস্ট কোয়ালিটি, স্বাস্থ্যের জন্য এই সরিষা ফুলের মধু অত্যন্ত উপকারী। অতএব আপনারা যারা সরিষা ফুলের মধু সংগ্রহ করতে যাচ্ছেন পণ্যবাড়ির সাথে যোগাযোগ করুন, মেসেঞ্জারে যোগাযোগ করুন, দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যাবে আপনাদের দোরগোড়ায়। পণ্যবাড়ির মধু সম্বন্ধে আমি বিস্তারিত বেশি কিছু বলবো না, যেহেতু পণ্যবাড়ি এখন মোটামুটি সারা বাংলাদেশে সারা জাগানো একটা প্ল্যাটফর্ম। অতএব আপনারা প্রত্যেকটা কাস্টমারই অবগত আছেন, বিশেষ করে পুরাতন কাস্টমার। নতুন কাস্টমারদেরকে বলবো আমাদের এই মধু সবচেয়ে বেস্ট কোয়ালিটির মধু, আপনারা একবার নিয়ে দেখতে পারেন। আর সর্বোপরি কথা হচ্ছে আমাদের যে পূর্বের চ্যালেঞ্জ ছিল সেটা তো থাকছেই। আমাদের কোন পণ্যতে যদি আপনারা বিন্দু পরিমাণে ভেজাল প্রমাণ করতে পারেন পাবেন 1 লক্ষ টাকা পুরস্কার। এই ওপেন চ্যালেঞ্জ পণ্যবাড়িতে সব সময় দিয়ে আসতেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও দিবে, যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হায়াতে বাঁচায় রাখছেন। অতএব দ্রুত সময়ের মধ্যে আমাদের পণ্যবাড়ির সাথে যোগাযোগ করতে পারেন, পেয়ে যাবেন পণ্যবাড়ির খাঁটি মধু। অনির্বাচিত কারো দ্বারা কোন সরকার বৈধ নয়। বাংলাদেশের ইতিহাসে ভাই এই কি ঘড়ির মধ্যে ক্যামেরা? ভাই এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ। যেই স্মার্ট ওয়াচ দিয়ে আপনি ইউটিউব, ফেসবুক, টিকটক, প্লে স্টোর, ওয়াইফাই, মানে একটা অ্যান্ড্রয়েড মোবাইলের যেই কাজ সেম কাজ এই আপনি ঘড়িতেই করতে পারবেন। সবকিছু করা যাবে, সবকিছু করা যাবে। মোবাইল তো মোবাইলই, আর ঘড়ি হচ্ছে ঘড়ির মতোই কাজ করবে। এই যে আমাকে দেখা যাচ্ছে এটাতে, জি এটাতে আপনাকে দেখা যাচ্ছে, এটাতে আমাকে দেখা যাচ্ছে ভাই। মানে এটা হচ্ছে সামনের ক্যামেরা অন আর এটা হচ্ছে পিছনের ক্যামেরা অন। এটা হচ্ছে ক্রাউন বাটনটা কি দেখেন, এটা ঘুরিয়ে দিলেই এই যে আবার এই সামনে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে ক্যামেরাটা আমার দিকে করে দিলাম, মানে এখন আমাকে দেখা যাচ্ছে। জি এটার মডেলটা আরেকবার দেখে নেন, WS10 আলট্রা, উইশমি ব্র্যান্ডের WS10 আলট্রা। সামনে পেছনে দুই পাশে ক্যামেরা থাকবে, আপনার রাউন্ড ঘুরিয়ে আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে ইউজ করতে পারবেন। মোবাইলের যাবতীয় কাজ কি ঘড়ির মধ্যে করা যাবে? ফেসবুক, টিকটক, প্লে স্টোর, ওয়াইফাই, হোয়াটসঅ্যাপ, মানে ওয়াইফাইটা কানেকশন করে জিমেল লগইন করে নেবেন। আপনার যা যা করা দরকার A to Z সব। আপনি বলেন কোন জায়গায় কোন কিতাবে বলছে আপনার গাঁজা খাওয়া হারাম? আপনি আমার দেখাইতে পারবেন? কিতাব দেখাইতে পারলে আমি গাঁজা খাওয়া ছেড়ে দেবো। হালাল পাঙ্কাশ মাছ খাওয়া হারাম, দলিল নাই এই জন্য হালাল। এবার আপনি যদি বলেন জোরটা হারাম, দলিল দেখান। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন, আমার বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন, তুমি নেশা ধূমপান করো না, নিশ্চয় নেশা অবসাদ করো অন্যায়ের চাবি। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে নেশাদার দ্রব্য হলো সব ধরনের অন্যায়ের চাবি। অপর একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم مدمن خمر كابد وصايع। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। 32 নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল। আমরা দুই বন্ধুটা ব্যবহার করি নাই, আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি। ওই বাড়ি থেকে 6 দফা আন্দোলন, ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতিপিতা, আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন, তাদের রক্তের দাগ। আমরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করে দিয়েছি। কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন, কত মতামত মন্তব্য লিখেছেন। সেই স্মৃতিটুকু তারা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচে ছিলাম দুই বোন, সেটুকু রাখলো না। আমাদের অন্যায়টা কি? আমাকে কেন ফ্যাসিস্ট বলা হয় আর কেন স্বৈরাচার বলা হচ্ছে? আমি কোন স্বৈরাচারী কাজ করেছি? আজকে আপনারা একটু তুলনা করেন তো, এই ইউনূস ক্ষমতা আসার পর ছাত্রদের এমন ভাবে বেয়াদব করেছে, এমন ভাবে ব্যবহার করতে আছে, ছাত্ররা শিক্ষকদের হামলা করে, তাদের গলায় জুতার মালা পরায়, তাদের গাছের সাথে বাঁধেন, তাদেরকে পদত্যাগে বাধ্য করে প্রিন্সিপাল, ভিসি, শিক্ষকদের। সংখ্যালঘুদের উপর হামলা, শুধু সংখ্যালঘু কেন, তারা সমস্ত দরগা শরীফ, পীর আউলিয়ার মাজার, সেখানেও তারা হামলা করে। সেখানে হামলা করছে, মসজিদ টসজিদ সব ভাঙছে, পাশাপাশি গির্জা, একটা গির্জা ভেঙেছে, খ্রিস্টানদের উপর হামলা, হিন্দুদের উপর হামলা, বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে অত্যাচার, তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে। সবচেয়ে বড় কথা, পুলিশ কত হাজার যে পুলিশ হত্যা করেছে, এবং শুধু হত্যা করা না, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, সেই কাণ্ড পর্যন্ত করেছে। তারপর অজস্র মিথ্যা মামলা, আমার বিরুদ্ধে 155টার মতো মামলা দিয়েছে, যার অধিকাংশ হত্যা মামলা। আবার আমি যাদের হত্যা করেছি তার মধ্যে ইতিমধ্যে প্রায় 35 জন জীবিত হয়ে ফিরেও এসেছে, কিন্তু মামলা নিয়ে যাচ্ছে। আমার বিরুদ্ধে, রেহানার বিরুদ্ধে, পুতুলের বিরুদ্ধে, জয়ের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে মামলা। ববি সেতু UNDP তে কাজ করে, ববি, আমি, রেহানা, আমাদের সকলে, রেহা, পুতুল, সবাই। পুতুল WHO তে আপনারা জানেন যে সে আঞ্চলিক একজন ডাইরেক্টর হিসেবে, যেখানে 10টা ভোট ছিল, 10টা দেশের ভোট, তার মধ্যে সে 8টা ভোট পেয়ে সে এই পদটা WHO সে পেয়েছে। সে তারও সূচনা ফাউন্ডেশন ওই 5 নম্বরে ছিল, সেটা কয়েকদিন আগে তারা সরে গেছে, সব জ্বালিয়ে দিয়েছে, সব জ্বালানো, সব লুটপাট। কি অপরাধটা করলাম আমরা? খাদ্য নিরাপত্তা দিয়েছি, দারিদ্র্যের হার কমেছে, মানুষের কল্যাণ করেছি, মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। ফ্যাসিস্টকে 300-র উপর সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে চাকরি খেয়েছে। 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, প্রায় 100 জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দী। আওয়ামী লীগের নেতা কর্মীরা বন্দী। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী, একেবারে মানে রাজধানী ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘরে আগুন দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা, এমনকি সংসদ সদস্য, সংসদ ভবনে যে হামলা, সংসদ কক্ষে যে এই ছাত্র নামধারীরা ওখানে বসে সিগারেট খাচ্ছে, পুরো সংসদ ভবনের দলিল পত্র, কাগজপত্র পোড়াতে পারেনি, সেখানে তারা পানি ঢেলে দিয়ে এসছে নষ্ট করার জন্য। আমি জানি না এই ধরনের ঘটনা কিভাবে তারা ঘটায়। অর্থাৎ এদের হাত থেকে সমস্ত কিছু আজকে ধ্বংস, অগ্নিসংযোগ, চুরি, ডাকাতি, ছিনতাই, বাড়ি বাড়ি হামলা, এগুলো অনবরত চলছে। কোনো মানুষের নিরাপত্তা নাই। নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, আজকে ইনফ্লেশন, হ্যাঁ আমার সময় নাকি দাম বেড়ে গেছে, তাই নাকি লোক খুব খারাপ অবস্থা ছিল, এখন তো দ্বিগুণ দাম বেড়ে গেছে, প্রায় 14%-এর কাছাকাছি হচ্ছে ইনফ্লেশন।
প্রত্যেক খাবার জিনিসেরই আর অন্য জিনিসের দাম তো বেড়েছে। একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, সমস্ত শ্রমিকরা বেকার। আর আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাদের ইন্ডাস্ট্রি তো পুড়িয়ে দিয়েছে, হোটেল পুড়িয়ে দিয়েছে। এবং এই যে গার্মেন্টস, আমরা সব থেকে, আমরা তো দ্বিতীয় নম্বরে ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে, 50% তা কমে গেছে। সমস্ত ব্যবসা চলে যাচ্ছে, বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে, কিছু ভারতে, কিছু শ্রীলঙ্কা, পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস, জিডিপি কমে গেছে, মাথা পিছু আয় কমে গেছে, মানুষের কর্মসংস্থান ব্যবস্থা নাই। তার উপর সন্ত্রাস জঙ্গি যারা ছিল সবাইকে জেল থেকে মুক্তি দেওয়া। 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের খালি মুক্তি দেয়নি, তাদেরকে আবার মানে একজনকে তো উপদেষ্টাই বানিয়ে দিল, এক পুলিশ অফিসারকে। যারা নিহত এবং আহত কেউ বোধহয় এদের মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না। নানাভাবে জনগণকে চরমভাবে তারা অপমান করে যাচ্ছে এই ইউনূস বাহিনী। কারণ সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে, তার তো মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতা আছে বলে মনে করি না আমি। নইলে তালা ভেঙে ভেঙে এক একজনের বাড়িতে ঢুকেছে, সমস্ত সংসদ সদস্যদের এমপি হোস্টেলে ঢুকেছে, তালা ভেঙে এই ছাত্র নামধারীরা ঢুকে সব লুটপাট করেছে। আমাদের যারা লুটপাট করেছে এদেরও ছাড়েনি। প্রধান বিচারপতি এবং বিচারপতিদের বাড়িতে লাঠি সোটা অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে হামলা, তাকে পদত্যাগে বাধ্য করা। নির্বাচন কমিশন, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন, তারপরে পাবলিক সার্ভিস কমিশন, কোনো কিছুই বাদ নাই, সব জায়গায় হামলা করা। এমনকি চাকরি খেয়ে যাচ্ছে। একটা কি পুলিশের তাদের পাসিং আউট প্যারেড কি নাস্তায় গোলমাল করেছে বলে 250 পুলিশ বাদ, তাদের তো ট্রেনিং করে নিতে পারেনি, তার চাকরি থেকে বাদ। সরকারি অফিসারদের অপমান করা, কত 25 জনের বিরুদ্ধে মামলা, 3 জন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারে বন্দী। সরকারি অফিসার, পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না, কেউ তো বাদ যাচ্ছে না। দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, জঙ্গিদের দ্বারা চালাচ্ছে। হলি আর্টিজানে যখন আক্রমণ হলো, আমরা সেটা মোকাবেলা করে তাদেরকে বিচার করলাম, সাজাপ্রাপ্ত আসামি ইউনূস সাহেব তাদেরকেও ছেড়ে দিয়েছে, তারাও মুক্তি পেয়ে গেছে। 21শে আগস্ট গ্রেনেড হামলার আসামি সাজাপ্রাপ্ত, হলি আর্টিজানের আসামি, 7 খুনের আসামি সবই মুক্ত। কোন সন্ত্রাসী দুর্নীতিবাজ কেউই আর জেলে নেই। আপনারা দেখেছেন যে তারেক রহমানের দুর্নীতি ব্যাপারে FBI একজন অফিসার, তিনি কিন্তু একটা মেসেজ দিয়েছে, একটা স্ট্যাটাস দিয়েছে, সে যে নিজে এসে সাক্ষী দিয়ে গিয়েছিল, সেই সাক্ষী দিয়েছে তার সাজা। এবং খালেদা জিয়ার নাইকো কেসেও কিন্তু তারা সাক্ষী দিতে প্রস্তুত ছিল। সে অসুস্থ হয়ে যায় বারবার, আমি তো তাকে যাতে সাজা থেকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম আমার এক্সিকিউটিভ অথরিটি দিয়ে। সেই এক একটা মামলা কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল যে কয়েকশো মামলা থেকে সবাই খালাস। অর্থাৎ কি, বাংলাদেশ এখন সন্ত্রাস জঙ্গিদের অভয়ারণ্য, তাদের দ্বারাই ক্ষমতা দখল করেছে ইউনূস এবং তাদের নিয়ে চলছে। তাহলে একটা মিডিয়া কথা বলতে পারে না, কোনো নিউজ দিতে পারে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা 14 ডিসেম্বর বুদ্ধিজীবী কবরস্থানে যাবে, সেখানে যেতে পারবে না, পুলিশের বাধা, তারা একটা ফুল পর্যন্ত নিতে দেয়নি। তারপর বলে আওয়ামী লীগ আসে নাই। এক কলমের খোঁচায় নির্বাচিত জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সব বাতিল। আওয়ামী লীগ আইন করে নির্বাচন কমিশন গঠন করেছিল, তাই হাবিবুল আওয়াল কিন্তু কোনোদিন কোনো পার্টি করেনি, সম্পূর্ণ একটা নিউট্রাল মানুষ, সে জুডিশিয়াল সার্ভিসের ছিল। তার অধীনে সমস্ত নির্বাচন হলো, স্থানীয় সরকার নির্বাচন, প্রত্যেকটা নির্বাচন অবাধ সুষ্ঠু, জনগণ ভোট দিয়ে। তুমি নাই বাবু, এখন মানুষ একটু শান্তিতে করে খেতে পারতেছে।